একটা ঢাকতে গেলে আরেকটা উজলাইতে হয়, এরকম না? মানে একটা ঘটনা চাপা দিতে গিয়ে আরেকটা ঘটনা। ওই দিন রাত 12টায় কিন্তু মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে জেলখানা থেকে বের করছে। বের করার পরে কোনো আলেম পরের দিন সকালে কোনো আলেম রাস্তায় কিন্তু আন্দোলনে নামে নাই। কেন নামে নাই? কারণ না, তাদেরকে মূসা দিয়ে ঠান্ডা করে মিডিয়া সঠিক তথ্য দিতে পারে নাই যে ওই শাপলা চত্বরে ওই রাত্রে কত মানুষ মারা গেছে। তো ওসামা বিন লাদেনের মতো কিছু একটা করে দিয়ে দিত, কারণ তিনি অনেক প্রযুক্তি সম্পর্কে অনেক নলেজ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। এই দুই দিন আগের ঘটনাকে বলবেন, সাজিস, তারপরে হাসনাত আবদুল্লাহ। আসলে ওরা সাদা মাঠার জীবন নিয়ে দেখেন কত দূরে এগিয়ে গেছে। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ কথা বলতে হয়, জার্সি গায়ে একদম সাদা মাঠার জীবন। হাসনাত আবদুল্লাহকে দেখলে বোঝায় যে আসলে সে একটা নেতা। মানে নেতা মানতে হলে ওই স্যুট বুট পরা লাগে না, মানুষের ভালোবাসার থেকে যে ডাকটা আসে ওটাই নেতা। এখন আপনি স্যুট পরলেন, বুট পরলেন, আপনার হাতে পাওয়ার আছে, অস্ত্র আছে, মানুষের কবলে ঠেকা দিয়ে বলেন আমাকে নেতা বললাম নেতা আপনার সামনে, কিন্তু আপনার পিছনে তো আপনি নেতাও না। তো হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আসলে দেখেন এরা কিন্তু গণ উত্থানের, ছাত্র জনতার গণ উত্থানের মূল প্রধান নায়ক ছিলেন। নাহিদ, তারপরে যে এরা আসিফ, উপদেষ্টা আসিফ। তো এরা এদের আহ্বানে পুরা ছাত্র জনতা তখন আসছে। ছাত্র জনতা আসলে দেখেন একটা জিনিস, আমি একজন স্টুডেন্ট, আমার মাতা পিতা আছে, আমার আত্মীয় স্বজন আছে, যখন আমি রাস্তায় নামবো তো অটোমেটিকলি তারা আমাকে সাপোর্ট করবে, না করে যাবে কোথায়? আমি তো তাদের সন্তান। এইভাবে আস্তে আস্তে সর্বস্তরের জনগণ, এমনকি একজন রিক্সা চালক পর্যন্ত, একজন ঝালমুড়ি যে বিক্রি করে সে পর্যন্ত এই ছাত্র জনতার গণ উত্থানে সেটি করে যোগ দেয়। তো এটার মূল কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার ফিরাউন্ডে পার করে ফেলছে। গারে ফিরাউন উনি ক্ষমতা টিকানোর জন্য শিশুদেরকে হত্যা করতো, ছেলে সন্তান। মুসা আলাইহি আসসালামের যাতে আগমন না ঘটে, এই জন্য ছেলে সন্তানকে হত্যা করতেন। আর এই এই ফিরাউনের বংশধর শেখ হাসিনা, তিনি কী করলেন? ক্ষমতা টিকানোর জন্য দেশের জনগণকে কুচু কাটার মতো কাটতে লাগলেন। লাস্ট পর্যায়ে গিয়ে উনি দেখলেন, উনি মনে মনে ভাবলেন যে দেশের তো আমার শিকড় অনেকটাই গেড়ে গেছে, অনেকটাই আমি প্রশস্ত হয়ে গেছি, এখন একটু দেশকে একটু খুঁচাই। কীভাবে খুঁচাবে? তো এই যে মুক্তিযোদ্ধা রাজাকার বিভেদ করে দিল। যারা ওই সময় যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করে নাই তারা রাজাকার। আরে ভাই, আমরা যদি ওই সময় দেশে মানে জন্ম নিতাম তাহলে তো অবশ্যই আমরা যুদ্ধ করতাম। আমরা ওই সময় জন্মাই নাই, তা আমরা কীভাবে যুদ্ধ করব? তো এই যে মুক্তিযোদ্ধা আর রাজাকার, এই বিভেদটা যখন দুই ভাগ করে দিলেন, তখন এই সরকারের পতন ছাত্র জনতাই ঘোরাই দিলেন। আসলে এই জুলাইকে আমরা স্মরণ করি, জুলাইয়ের শহীদ যারা হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা এবং আমাদের আন্তরিক ভালোবাসা, তাদের রুহের মাগফিরাত সব দিক দিয়ে সর্বকামী, এবং তাদের পরিবার যারা আছে সবাই সবাই যেন মানে সবাই ধৈর্যের সাথে থাকতে পারে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। আর আমাদের একটা বিশেষ টপিক, সেটা হলো হেফাজতে ইসলাম। 2013 সালে কি ঘটেছিল আমাদের অনেকেরই না জানা। 2013 সালে 5 মে সেই দিনটা কি ঘটেছিল আসলে? সেই দিনে আসলে মানে কী নিয়ে হেফাজতে ইসলাম সংগঠনটা গঠিত হয় রাজনৈতিক দল হিসেবে, আর তাছাড়া তারা কেন আন্দোলনে নামছিলেন এই বিষয়টা ক্লিয়ার করা। যে হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক দল, তখন তৎকালীন শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে এক পতাকার নিচেই সবাই আসছিলেন, তার নাম হচ্ছে হেফাজতে ইসলাম। তো এখানে যেটা এসে দাঁড়ায় যে সর্বস্তরের জনগণ, ধার্মিক মুসলমান, তাওহীদ জনতা সবাই একত্রিত হয়েছিলেন দলমত নির্বিশেষে। আর ওই সময়কার যে ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের অবতরণ হয় শাপলা চত্বরে, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট যখন তিনি 2009 সালে নির্বাচন করে 2009 সালে ক্ষমতা আসন্ন হয়ে তিনি রাজাকার যাচাই করে, রাজাকারদেরকে খোঁজ করে করে যখন তিনি শাস্তি দিতে লাগছিলেন, একটা জিনিস কি, তার বাবা কিন্তু যুদ্ধের পরে, স্বাধীনের পরে তিনি সাধারণ ঘোষণা করেছিলেন, তিনি একটা সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন সবাইকে। কিন্তু তার কন্যা তো বাপের সাথে গাদ্দারি করলো। বাপ যেখানে সবাইকে ক্ষমা করে দিয়েছে, তিনি সেখানে তার কাউকে ক্ষমা না করে তিনি আবার এই প্রতিশোধের জন্য তিনি আপ্যায়ন চেষ্টা করলেন এবং তিনি সর্বপ্রথম জামাত নেতাদেরকে ধরা শুরু করলেন। জামাত ইসলামের যে নেতাকর্মী আছে তাদেরকে ধরে ধরে এরকমভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারপরে কাদের, যাকে বাংলা ভাই বলা হয়, তারপরে আরও অনেকে আছে,
তো তাদেরকে ফাঁসি ধরতে লাগলো। পর্যায়ক্রমে ধরতে ধরতে এখন বাইরের রাষ্ট্র থেকে একটা চাপ আসতে লাগলো যে এটা কি আওয়ামী লীগ সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অথবা নিজের পারিবারিক প্রতিশোধের জন্য কি করছে, নাকি এটা দেশের জন্য করছে, দেশের সর্বস্তরের জনগণের জন্য। স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদেরকে ফাঁসি দিচ্ছে কি এই কারণে, নাকি নিজের ক্ষমতা টিকানোর জন্য। তো যখন নাকি এই প্রশ্ন আসতে লাগলো তো তিনি একটা চিকুন বুদ্ধির চাল খাটালেন। তো হচ্ছে তিনি তখন ওইখানকার সময় একটা জাগরণের আয়োজন করলেন, তার নাম হলো গণজাগরণ। সেই জাগরণটা হচ্ছে কি শাহবাগে যে গণজাগরণটা হয়েছিল এর আগে শাহবাগে আহ, যে গণজাগরণের আগে একটা একটা স্লোগান আসছিল, একটা মিছিল হয়েছিল। সেটা হচ্ছে নাস্তিকদের একটা মিছিল ছিল, যেটা শাহরিয়া কবির থেকে প্রচলিত। মুরগি চোরা যাকে বললে সবাই চিনে। তো শাহরিয়া কবির একটা ছিল নাস্তিক, আর তাদের সাথে যে সঙ্গভঙ্গ ছিল তারাও নাস্তিক ছিল। তো ওরা অল্পতেই শেষ হয়ে গেছিলো, কিন্তু যখন নাকি গণজাগরণ হয় তখন বিভিন্ন স্তরের জনগণ এসে যে গণজাগরণ যোগ দেয়। তার মধ্যে ক্রিকেটাররা থাকে, বোলাগাররা থাকে, এবং নাট্যকাররা, শিল্পীরা, মোট কথা সকল স্তরের লোকজন ওখানে এসে ওই গণজাগরণে সামিল হয়। তো দেখা যাচ্ছে এখানে গণজাগরণে অনেক ইস্যু নিয়ে তারা আন্দোলন করতে থাকে। এক পর্যায়ে গিয়ে তারা ধর্মের প্রতি আঘাত আনে, কেমন নাকি ধর্মের যে আছে আমাদের নেতা, আমরা যাকে মানি, সর্বযুগের সর্বনেতা, বিশ্ব মানবতার নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তো সেই সর্বশ্রেষ্ঠ রাসূলের তারা চরিত্রে কলঙ্ক আটে, কি আটে, যে তারা সর্বপ্রথম এরকম আসছে যে তারা একটা এসে লেখে, প্রতিবেদকে লেখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হাতে প্রতিনিয়ত মার খেতেন। এটা নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তারপরে তারা আরও বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে তার বাবার যে সম্পত্তি ছিল এটা আত্মসাৎ করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তার বিবাহ করেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে থাকতে তিনি অন্য একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পত্তির টাকার একটা বাদী কিনে সেই বাদীর কাছে 3 ঘন্টা সময় কাটায়, তাও দিনের বেলায়। এটা উঠে আসছে। তো তখন আর কি এই ধর্মপ্রাণ মুসলমানদের কলিজায় লাগার পরে এই আন্দোলনটা শুরু হলো। বাদবাকি যারা শাপলা চত্বরে তখনকার উপস্থিত ছিল তারা বিষয়টা জানে যে শাপলা চত্বর 5ই মে, 5-6 মানে 2 তারিখে, অর্থাৎ 5 এবং 6 মে, 5ই মে রাত্রে এলো আপনার যে গুলিগুলো হয় ওটা পাখির মতো গুলি করে সবাইকে। এবং অনেক ওই দৃশ্যটা দেখলে আসলে কারো যে মানুষের শরীরে রক্ত আছে ও রক্ত নিস্তব্ধ হয়ে যাবে। এটা লাশের পরে লাশ, রক্তের স্রোত। এটা কোনো মিডিয়া এখনো পর্যন্ত কোনো মিডিয়া সঠিক তথ্য দিতে পারে নাই যে ওই শাপলা চত্বরে ওই রাত্রে কত মানুষ মারা গেছে। তখন সময় কিছু মিডিয়া সত্য ঘটনা বলেছিল, এমনকি তখন মিডিয়াগুলো অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় শেষ করে। যেমন নাকি দিগন্ত, এরপরে ইসলামিক টিভি, এগুলো এই চ্যানেলগুলো বিরুদ্ধে তারা পদক্ষেপ নেয়। এবং আল জাজিরা যে প্রতিবেদকটা দিচ্ছে যে এতজন মানুষ মারা গেছে, তার তথ্য সঠিক হয় নাই। এখনও যে তদন্ত কমিটি পরবর্তীতে করছিল তারাও সঠিক তথ্য দিতে পারে নাই। তো দেখা যাচ্ছে এইভাবে লাশগুলোকে গুম করে দেওয়া হয়েছে, লাশগুলো সরাই ফেলানো হয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই চিকুন বুদ্ধির চালে এই দেশটাকে একদম রসাতলে নিয়ে গেছে। তারপরে দেখেন আজকে জুলাই মাসের 18 তারিখ, 18 জুলাই, এই যে এই স্মরণীয় যে জুলাইটা, 36শে জুলাই বলা স্মরণীয় একটা, প্রত্যেকটা দিন এই জুলাই মাসের প্রত্যেকটা দিন হচ্ছে স্মরণীয়। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা দিন স্মরণীয়। কারণ কেন স্মরণীয়? একটা জিনিস সামনে দেখবেন, যখন আবু সাইদ মারা যায় ওই সময় আমি কোনো ভিডিও লং সময় ধরে দেখি না, বেশি থেকে বেশি 2 থেকে 3 মিনিট আমি ভিডিও দেখি। কিন্তু আবু সাইদ যখন নাকি তাকে হাসপাতাল থেকে মরদেহ তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল, ওইখানের পুরো 30টা মিনিটের ভিডিও আমি একটানে দেখছি। এবং আমি দেখে মানে আমার আমার মন চাচ্ছিল যে আমি এই রাত্রে দেখছি, তো মনে হচ্ছে যে রাত্রে উঠে হাঁটা দিই। ওই ঘটনা শুনলে গা শিরে ওঠে। যে আবু সাইদের লাশটাকে নিয়ে যে পুলিশে যেতন করলো, পুলিশে যে কর্মকাণ্ড করলো, তার লাশটা পরিশেষে আবু সাইদের লাশটা নিয়েই গেল পুলিশে ছাত্র জনতার হাত থেকে। তো এটা তো হৃদয় বিদয় ঘটনা। তারপরে আমাদের নির্মুগ্ধ, নির্মুগ্ধকে যেভাবে হত্যা করা হলো, আসলে বেচারা কী করছিল, মানুষকে পানি দিতেছিল, পানি লাগবে কারো, পানি পানি, এই 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 কথাটা বলতেছিল, আর তার হাতে ছিল পানির এক যে অবস্থা, হেলিকপ্টার দিয়ে গুলি মারা, পাখির মতো। আমি একটা ভিডিও দেখছি, বুঝছেন, পাখির মতো একটা গুলি মারছে, দুইজন শুয়ে পড়ছে।
আর পাখির মতো বলি। এরপরে এই যে দেখেন আরেকটা বিষয় আপনাকে বলি, আমরা আলেম সমাজ আসলে উপরে চাপ ফেলে নিচেদের গায়ে পড়ে। এই যে কৌমি জননী, যা শেখ হাসিনাকে যে কৌমি জননী বলা হলো, মুরতাদ কৌমি জননীর গেল থাকে এখানে। কওমি জননী হচ্ছে, কওমি জননী বলতে কওমের মা। আমাদের যে কওমি মাদ্রাসা যেটাকে বলা হয়, এটার মা তাকে বানানো হয়েছে। তো এই সে কি এমন কাজ করলো যে এখন সে একটা কাগজের জন্য তাকে কওমি জননী বলে দেওয়া হলো। একটা বিষয় দেখবেন, আলেমদেরকে মূলা ধরা দিছে ওই সময়। মূলা ধরা দেওয়ার পরে মুফতি হান্নানের নাম অনেকে জানে, অনেকে চেনে মুফতি হান্নানকে। ওনার বাড়ি গোপালগঞ্জ। তো আমি এটা আশা করি যে মুফতি হান্নান যদি বেঁচে থাকতো তো ওসামা বিন লাদেনের মতো কিছু একটা করে দিয়ে দিত, কারণ তিনি অনেক প্রযুক্তি সম্পর্কে অনেক নলেজ ছিল। তো মুফতি হান্নানকে কিন্তু যেদিন আলেমদেরকে মোলা ধরা দিছে, অর্থাৎ আল হায়াতুল উলিয়া আল জামিয়াতুল কওমিয়া বোর্ডের যে স্বীকৃতি, মাস্টার পাশের যে স্বীকৃতি দিয়ে দিলেন, ওই দিন রাত 12টায় কিন্তু মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে জেলখানা থেকে বের করেছে। বের করার পরে কোনো আলেম পরের দিন সকালে কোনো আলেম রাস্তায় কিন্তু আন্দোলনে নামে নাই। কেন নামে নাই? কারণ না, তাদেরকে মুসা দিয়ে ঠান্ডা করে দিছে। এখন এই যে আমাকে একটা জিনিস বলেন যে ভাই, এই যে যে কওমি সনদটা পেয়ে, মাস্টার পাশের ডিগ্রিটা পেয়ে কোন আলেম কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছে? সরকারি প্রতিষ্ঠান দেখেন, আর্মির ভিতরে কোনো মাস্টার পাশের আলেম আছে? না। পুলিশের ভিতরে আছে? তো কি এই কাগজ থেকে কী করবে তারা? তখন সময় এটা করা মানে বড় ঘটনাকে ধামাচাপা দেওয়া। আর একটা টপিক, একটা বিষয়, বাংলাদেশে এটা খেলবেন, আজকে একটা জিনিস ঘটেছে, কালকে আর একটা জিনিস ঘটতেছে। এখন যারা বিচারের দায়িত্বে আছে তারা কোনটার বিচার করবে? এখন একটা একটা ঢাকতে গেলে আরেকটা উজলাইতে হয়, এরকম না? মানে একটা ঘটনা চাপা দিতে গিয়ে আরেকটা ঘটনা। এই দেখেন, আহ, বিশেষ করে যে আসিয়ার যে যে ধর্ষণে যে কাণ্ডকর্ম ওই সময়, এরপরে ফরিদপুর, আমরা যে অঞ্চল আছি ফরিদপুর অঞ্চল, এখানে মধুখালীতে যে এই ঘটনা ঘটছিল, দুজনকে পিটায় মারা হয়েছিল হিন্দুত্ববাদীরা। তো ওই সময় যখন হেফাজত কর্মীরা মধুখালীতে আসছে, ফকিরাটা এই ফরিদপুরে আসছে যে এখানে কি হবে, আন্দোলন হবে, পরের দিন কিন্তু মামুন হক সাহেবের জামিন। মামুন হক সাহেবের জামিন দিলে কিন্তু আলেম ওলামা কিন্তু আর এদিকে তেমনই করে মামুন হক সাহেবের নিয়ে এই যে একটা ধামাচাপা হয়ে গেছে। এরপরে দেখেন, এখন থেকে আমাদের সবার সচেতন হতে হবে। আলেম সমাজ, সাধারণ জনতা, ছাত্র সমাজ, চাকরিজীবী, ব্যবসায়িক, সবার সতর্ক থাকতে হবে যে সামনে যেন কোনো এরকম ফ্যাসিস দোসর যেন আর ক্ষমতাতে না আসতে পারে। সেটা যে কোনো দল হতে পারে, যে সে জনতার উপরে, মানে জনতার মাথার উপরে বসে জনতার রক্ত চুষে চুষে খাবে, এরকম সরকার কিংবা এরকম ক্ষমতাসীন দল আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। আমরা চাই একটা সুশৃঙ্খল এবং সুন্দর সমাজ, যেই সমাজে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, মানে অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য সবাই থাকবে এবং শক্তিশালী লোকজন দুর্বল ব্যক্তিকে সাহায্য করবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।